ওকে, সো আমরা আজকে স্পেশাল টাইপ অফ কেমিক্যাল রিয়াকশনগুলো দেখব। স্পেশাল টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। সো স্পেশাল টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনের মধ্যে আমরা মানে তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন। হাইড্রোলাইসিস রিয়াকশন, এটা বাংলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ। ওকে, সো হাইড্রোলাইসিস বলতে কি বোঝায়? হাইড্রোলাইসিস রিয়াকশন বলতে বোঝায় যে আমরা কোনো একটা জিনিসকে যখন ওয়াটারের মধ্যে দিই, আমরা লাস্ট দিন এটা দেখাইছিলাম যে কোনো একটা কম্পাউন্ডকে আমরা যখন ওয়াটারের মধ্যে ডিজলভ করি, মানে এরকম একটা ওয়াটার জারের মধ্যে আমরা যখন কোনো একটা কম্পাউন্ডকে ডিজলভ করি, তখন দেখা যায় যে ওয়াটারের যে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নগুলো আছে সেগুলো ওই কম্পাউন্ডটার তোমার মানে এখানে ওয়াটারের যে এইচ প্লাস আর ও টু মাইনাস যেগুলো আছে, বা অনেক সময় এইচ প্লাস আর ওএইচ মাইনাস যেগুলো আছে, সেইগুলো দেখা যায় ওই কম্পাউন্ডটার মানে একটা ধরো এরকম একটা কম্পাউন্ড আছে এম এন, যেখানে এম হচ্ছে প্লাস এন হচ্ছে মাইনাস, তখন দেখা যায় এই যে ওএইচ হচ্ছে কি মাইনাস আর এইচ হচ্ছে কি প্লাস, মানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তো তখন দেখা যায় এই ওএইচ মাইনাসটা এই এমকে অ্যাট্রাক্ট করে একটা কম্পাউন্ড ফর্ম করে, আবার এই এইচ প্লাস সে এই এনকে অ্যাট্রাক্ট করে একটা কম্পাউন্ড ফর্ম করে ফেলে। সো এই যে রিয়াকশনটা এটাই হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন। সো হাইড্রোলাইসিসের আমরা একটু এক্সাম্পল দেখি। ওকে, আচ্ছা, হাইড্রোলাইসিসের আগে আমি ফর্মাল ডেফিনেশনটা লিখে দিই। ফর্মাল ডেফিনেশনটা অ্যাকচুয়ালি খুবই সহজ, যে water reacts with a compound and produces new compounds. This reaction is called hydrolysis reaction. সো আমরা এটার এক্সাম্পল দেখাই। এক্সাম্পল দেখানো যায় এরকম, যে ধরো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2H2O, ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমি ওয়াটারের মধ্যে ডিজলভ করাই, তখন এই যে দুইটা H2O, এক একটা H2O দেখতে কীরকম, এক একটা H2O হচ্ছে একটা H আর OH নিয়ে বানানো। সেরকম আছে কয়টা? দুইটা। ওকে, যেখানে OH হচ্ছে ডেল্টা নেগেটিভ। আচ্ছা, তোমার কাছে মনে হতে পারে আগের দিন তো আমি দুইটা এইচকে ডেল্টা পজিটিভ আর অক্সিজেনকে 2 ডেল্টা নেগেটিভ লিখছিলাম। হ্যাঁ, ওইভাবেও করা যায়। আবার অনেক সময় অনেকে এই OH-টাকে একবারে একটা ডেল্টা নেগেটিভ বলে। কেন? কারণ দেখো, ওয়াটার হচ্ছে এই অক্সিজেনের উপর থাকে দুইটা ডেল্টা নেগেটিভ, এদিকে H প্লাস মানে ডেল্টা পজিটিভ, আর এদিকে আরেকটা H প্লাস বা ডেল্টা পজিটিভ। সো আমি যদি এই দুইটাকে একসাথে চিন্তা করি, তাহলে এই দুইটার টোটাল চার্জ কত? দুইটা মাইনাস একটা প্লাস, মানে হচ্ছে জাস্ট একটা মাইনাস। মানে ওভারঅল OH হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা র্যাডিক্যাল হিসেবে বলা যায়। এটা আমরা অনেকবার দেখছি যে OH হচ্ছে একটা র্যাডিক্যাল যেখানে চার্জ হচ্ছে -1। ওকে, আচ্ছা, সো এই যে OH মাইনাসটা আছে, আবার এখানে একটা OH মাইনাস আছে। এই OH মাইনাসগুলোর সাথে এখানে এই যে আয়নিক কম্পাউন্ডটা ক্যালসিয়াম ক্লোরাইড Ca2+, আর এদিকে আছে কি 2Cl-, ওরা রিয়াক্ট করবে। ওকে, সো এখানে এই যে ক্যালসিয়াম 2+, তাকে অ্যাট্রাক্ট করবে কি এখানে এই নেগেটিভ পোর্শনগুলো, আর এখানে এই যে H যে ডেল্টা পজিটিভ, তারা এই দুইটা পজিটিভ অ্যাট্রাক্ট করবে এই অ্যানায়নটাকে। সো এখান থেকে কি কম্পাউন্ড ফর্ম হতে পারে? দেখো, একটা ক্যালসিয়াম আর দুইটা OH।
সো যে কম্পাউন্ডটা ফর্ম হবে সেটা হচ্ছে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস এখানে এই যে দুইটা H প্লাস আছে সেই দুইটা ক্লোরিন মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে 2HCl প্রডিউস করবে, দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওকে, আচ্ছা এখন এখানে এই ক্যালসিয়াম ক্লোরাইড ছিল হচ্ছে সলিড, ওয়াটার হচ্ছে লিকুইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যাকুয়াস, মানে সে ওয়াটারে খুব ভালো মতো ডিজলভড অবস্থায় থাকে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় এটা লিকুইড হিসেবে প্রডিউস হয়, আবার অনেক টেম্পারেচারে বা অনেক কন্ডিশনে এটা গ্যাস হিসেবে প্রডিউস হতে পারে, বাট এই কেসে আমরা এটাকে লিকুইড হিসেবেই বলবো। ওকে, সো এটা একটা হাইড্রোলাইসিসের এক্সাম্পল। দেন আরেকটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, ফর্মেশনটা আরেকবার দেখাই। এখানে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা তোমার আয়নিক কম্পাউন্ড বা একটা কম্পাউন্ড, আর এইটা হচ্ছে ওয়াটার। সো হাইড্রোলাইসিসের মেইন আইডিয়া হচ্ছে যে ওয়াটারের যে H প্লাস আর OH মাইনাস থাকে তারা ওই কম্পাউন্ডেরও রেসপেক্টিভলি তোমার অ্যানায়ন আর ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে। সো এখানে যেমন এই যে H প্লাস আছে, ওয়াটারের যে H প্লাস তারা ওই কম্পাউন্ডের যে অ্যানায়ন বা নেগেটিভ পোর্শন 2 ক্লোরিন মাইনাস তাদেরকে অ্যাট্রাক্ট করবে। আবার সিমিলারলি ওয়াটারের যে OH মাইনাস অ্যানায়ন সে ওই কম্পাউন্ডটার পজিটিভটাকে অ্যাট্রাক্ট করবে। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর 2HCl প্রডিউস হলো। ওকে, বেসিক্যালি সব জায়গাতেই প্লাস আর মাইনাস মানে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে, এই সেম প্রিন্সিপালটাই সব জায়গায় অ্যাপ্লাইড হচ্ছে। ক্লিয়ার? সো এটাই হচ্ছে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। হাইড্রোলাইসিসের আরেকটা এক্সাম্পল দেখে, এটা 1। হাইড্রোলাইসিসের আরেকটা এক্সাম্পল হচ্ছে যে আমরা যদি তোমার সিলিকন টেট্রাক্লোরাইড ইউজ করি, সিলিকন টেট্রাক্লোরাইডকে আমি যদি ওয়াটারের মধ্যে দিই তখন সে এরকম SiOH4 এটা প্রডিউস করে প্লাস 4টা HCl প্রডিউস করে। এটা হচ্ছে সিলিকন হাইড্রোক্সাইড আর কি। সো এটাকে আমরা তোমার হাইড্রোলাইসিস রিঅ্যাকশন বলতেছি। এখন হাইড্রোলাইসিসের তোমার মানে সবসময় যে হাইড্রোলাইসিস হবে কোন একটা কম্পাউন্ডকে পানির মধ্যে দিলেই যে হাইড্রোলাইসিস হবে ব্যাপারটা তেমন না। যেমন অনেক কম্পাউন্ড আছে যেগুলো ওয়াটারে ডিজলভড হয় না। ওকে, সো তখন ওইটাকে আমরা তোমার হাইড্রোলাইসিস বলবো, বাট এটাকে আবার প্রিসিপিটেশন রিঅ্যাকশনও বলা যায়। যেমন একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা। এখানে একটা এক্সাম্পল এরকম যে ধরো বেরিলিয়াম ক্লোরাইড। সো বেরিলিয়াম ক্লোরাইডকে আমরা যদি ওয়াটারে দিই তখন সেটা বেরিলিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড 2টা HCl প্রডিউস করে। ওকে, সো এখানে যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড যেটা দেখতেছো এইটা অ্যাকচুয়ালি তোমার অ্যাকুয়াস হিসেবে থাকতে পারে না, কারণ এটা হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার। ইনসলিউবল ইন ওয়াটার মানে এটা ওয়াটারে ডিজলভড হয় না। সো এটা একটা সলিড হিসেবে প্রিসিপিটেশন হিসেবে নিচে পড়ে যায়। সো এইটা অ্যাট দ্য সেম টাইম একটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন তো অবশ্যই, কারণ হাইড্রোলাইসিসে ওই যে H প্লাস OH মাইনাস আলাদা করে ফেলে। সো এটা একটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা একটা প্রিসিপিটেশন রিঅ্যাকশন। আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম ক্লোরিন ছাড়া এক্সাম্পল, হ্যাঁ ক্লোরিন ছাড়াও দেখানো যাবে, আমি দেখাচ্ছি। সো লাস্ট দিন আমরা একটা রিঅ্যাকশন দেখছিলাম সেটা হচ্ছে প্রিসিপিটেশন। সো এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিস রিঅ্যাকশন তো অবশ্যই, এটা অ্যাট দ্য সেম টাইম একটা প্রিসিপিটেশন রিঅ্যাকশনও। আর আবার অনেক সময় হাইড্রোলাইসিসও হয় না। যেমন যেমন এরকম একটা কম্পাউন্ড যদি আমি রাখি যেমন CCl4। ওকে, এখানে কোনো ধরনের রিঅ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, ক্লোরিন ছাড়া এক্সাম্পল দেখাই।
ক্লোরিন ছাড়া এক্সাম্পলের মধ্যে এরকম একটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমরা এটার সাথে সাপোজ এরকম দিলাম যে HF, রিয়াকশন না হওয়ার রিজন হচ্ছে যে এই যে CCl4 এটা হচ্ছে একটা নন পোলার কম্পাউন্ড। ওকে, এটা হচ্ছে একটা মানে নন পোলার কম্পাউন্ড, আর এই যে H2O এটা একটা পোলার কম্পাউন্ড। সো আমরা একটা রুল শিখছিলাম লাইক ডিজলভস লাইক। এখন এই নন পোলার পোলার কীভাবে বের করতে হয় এটা আমরা পরে শিখব, বাট আপাতত এটা একটু মুখস্থ রাখতে হবে যে এখানে রিয়াকশন হবে না। এরকম আরও অনেক কেস আছে যেখানে রিয়াকশন হয় না। আচ্ছা আমি আগে এটা একটু দেখাই যে ক্লোরিন ছাড়া এক্সাম্পল, যেমন আমি যদি এখানে HF না, ধরো আমি এখানে সোডিয়াম ফ্লোরাইড দিলাম, অ্যান্ড দেন এখানে আমি কি করলাম ওয়াটার দিলাম, তাহলে আমাদের এখানে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে NaOH অ্যাকুয়াস প্লাস হাইড্রোফ্লোরিক অ্যাসিড HF। সো এটাও একটা হাইড্রোলাইসিস, মানে মেইন কথা হচ্ছে যেখানেই ওয়াটারের সাথে কেউ রিয়্যাক্ট করতে পারে সেটাই হাইড্রোলাইসিস। ওকে, যেখানে একটা কম্পাউন্ড ওয়াটারের সাথে রিয়্যাক্ট করতে পারে সেটা হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। তারপর আরও এক্সাম্পল দেখাই ক্লোরিন ছাড়া, ধরো এই টাইপের, এটা একটু তোমাদের জন্য নতুন লাগতে পারে বাট এই রিয়াকশন আমরা পরে শিখব। এটা হচ্ছে CH3 ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, মানে কার্বন 3টা হাইড্রোজেন, একটা ম্যাগনেসিয়াম একটা ফ্লোরাইড, এটার সাথে যদি ওয়াটার অ্যাড করি তাহলে এখান থেকে CH4 আর হচ্ছে MgOHF এটা প্রডিউস হয়। ওকে, এই রিয়াকশনটা আমরা পরে শিখব। সো এগুলো সবই হচ্ছে হাইড্রোলাইসিস, যেখানে ওয়াটারের সাথে রিয়াকশন পারফর্ম করে, মানে ওই ওয়াটারটার সাথে একটা রিয়াকশন হয়, সেইগুলোকে আমরা বলি হাইড্রোলাইসিস। আর এই রিয়াকশন হয় না কখন, যেমন অনেক কম্পাউন্ড আছে যারা পানিতে ডিজলভড হয় না, যেমন লাস্ট দিন আমরা ওই যে প্রিসিপিটেশন রিয়াকশনের কয়েকটার এক্সাম্পল বলছিলাম, যেমন তোমার কিছু কম্পাউন্ড আছে যাদের যে সল্টগুলো হচ্ছে পানিতে ডিজলভড হয় না, যেমন আরেকটা এক্সাম্পল দেই। আচ্ছা এখানে এটা কিন্তু হাইড্রোলাইসিস না, এখানে এই যে মাঝখানে 4 নাম্বার যেটা লিখছি এটা কিন্তু নট হাইড্রোলাইসিস, যেহেতু রিয়াকশন হচ্ছে না। তারপর আরেকটা এক্সাম্পল দেখানো যায়, যেমন বেরিয়াম সালফেট, যদি এটাকে ওয়াটারে দেই এটা পানিতে সলিউবল না, কেন সলিউবল না সেটা তুমি পরে শিখবা, বাট আপাতত এটা তোমার একটু মনে রাখতে হবে যে এখানেও এটার মধ্যে কোনো রিয়াকশন হবে না, মানে মনেও রাখা লাগবে না, এগুলো তোমাদের তেমন আসবেও না, জাস্ট জানার জন্য যে এটাও হাইড্রোলাইসিস রিয়াকশন না, যেহেতু রিয়াকশন হচ্ছে না আর কি। সো এটা হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশনের কিছু এক্সাম্পল। আবার অনেক হাইড্রোলাইসিস আছে যেগুলো অ্যাট দ্য সেম টাইম হাইড্রোলাইসিসও আবার প্রিসিপিটেশনও, যেমন এটার সাথে সেম টাইপের একটা এক্সাম্পল হচ্ছে যে আমি বেরিলিয়াম ক্লোরাইডের জায়গায় এখানে চাইলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারতাম, অ্যান্ড তখন এখানে 3টা পানি দিতে হতো, অ্যান্ড তখন আমি এখান থেকে পেতাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3HCl, অ্যান্ড এখানে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সলিড। সো এই দুইটা অ্যাট দ্য সেম টাইম হাইড্রোলাইসিসও আবার প্রিসিপিটেশনও। মানে এটার আইডিয়া হচ্ছে যে পানিতে সলিউবল একটা কম্পাউন্ড পানিতে দেওয়ার পর সে যদি পানিতে ইনসলিউবল একটা কম্পাউন্ড ফর্ম করে সেটা অ্যাট দ্য সেম টাইম হাইড্রোলাইসিস অ্যান্ড প্রিসিপিটেশন। আর পানিতে সলিউবল একটা কম্পাউন্ড পানিতে দেওয়ার পর সেটা যদি আবারও নতুন একটা পানিতে সলিউবল নতুন কম্পাউন্ড ফর্ম করে সেটা হচ্ছে অনলি হাইড্রোলাইসিস। আর পানিতে ইনসলিউবল একটা কম্পাউন্ড দিলে সেটা হচ্ছে নট, মানে সেটা হাইড্রোলাইসিসও না, ওকে, আর্দ্র বিশ্লেষণও না। আচ্ছা দেন আমরা এর পরের টাইপের রিয়াকশনে যাই, হাইড্রোলাইসিসের পর এবার আমরা দেখব হাইড্রেশন। হাইড্রেশনের বাংলা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, বা এটা হাইড্রেশনই বলে, এটা বাংলাটা ইউজ করে না কেউ, এটা সবসময় হাইড্রেশনই বলতে হয়। সো হাইড্রেশনের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা এরকম
যে এখানে ওয়াটারের সাথে রিয়াকশন হবে না, মানে এখানে আমরা এটাকে লিখে রাখি নো রিয়াকশন উইথ ওয়াটার, বাট এটা ওয়াটারের সাথে একটা নতুন কম্পাউন্ড ফর্ম করবে, বাট রিয়াকশন করবে না, নো রিয়াকশন উইথ ওয়াটার। ওকে, সো এটা কিভাবে হয়, এটার ওয়ে হচ্ছে যে কপার সালফেট, যেমন একটা এক্সাম্পল, সবচেয়ে কমন যে এক্সাম্পল কপার সালফেট, সেটার সাথে আমি যদি 5 মলিকিউল ওয়াটার দেই, তখন দেখা যায় এখানে কপার সালফেট ওয়াটারের সাথে কোনো ধরনের রিয়াকশন করে না, মানে এই 5 মলিকিউল ওয়াটার পুরোটাই এই কপার সালফেটের সাথেই থাকে, অ্যান্ড একটা নতুন টাইপের কম্পাউন্ড, নতুন টাইপের না মানে পুরোপুরি নতুন টাইপের কম্পাউন্ড না, জাস্ট একটা তোমার এই টাইপের কম্পাউন্ডগুলো একটা নাম আছে, এগুলোকে হাইড্রেটেড ল্যাটিস বলা হয়, বাট আমি ল্যাটিস কি ওইটাতে একটু পরে আসতেছি। বাট এই যে এই টাইপের যত রিয়াকশন, মানে এখানে এই যে একটা ডট দিয়ে দেন যে কয়টা ওয়াটার এই পাশে তুমি প্লাস করছো সেটাই লিখে দেওয়া হয়, সো এইগুলাকে অ্যাকচুয়ালি হাইড্রেশন রিয়াকশন বলে। আমি এটা ডিটেলসে বলতেছি, একটু সবগুলো এক্সাম্পল লিখে দিই। যেমন কপার সালফেটের সাথে 5টা ওয়াটার লাগে হাইড্রেশন রিয়াকশনের জন্য, ওকে। দেন ফেরাস সালফেটের জন্য ফেরাস সালফেট, তারপর জিঙ্ক সালফেট, এই দুইটার জন্যই হচ্ছে 7টা করে ওয়াটার লাগে। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো তখন এই টাইপের কম্পাউন্ড ফর্ম করে যে FeSO4 7H2O প্লাস জিঙ্ক SO4 ডট 7H2O। ওকে, দেন 3 নাম্বার ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইগুলো দুইটার ক্ষেত্রেই হচ্ছে 6টা পানি রাখে, 6 মলিকিউলস অফ ওয়াটার 6H2O, অ্যান্ড এগুলো এরকম কম্পাউন্ড ফর্ম করে যে ক্যালসিয়াম ক্লোরাইড ডট 6H2O প্লাস, আচ্ছা প্লাস না, এগুলো হচ্ছে অর এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডট 6H2O, এরকম কম্পাউন্ড ফর্ম করে। ওকে, আচ্ছা এখন এই যে ওয়াটার পোর্শন, মানে এই যে কম্পাউন্ডটা দেখতেছো, এই কম্পাউন্ডটার মধ্যে এই যে ওয়াটার পোর্শন যেটা আছে, এই যে ওয়াটার পোর্শন যেটা দেখতেছো, এগুলোকে বলা হয় ল্যাটিস ওয়াটার বা হাইড্রেশন ওয়াটার, বাংলায় কেলাস পানি বলা হয়, কেলাস পানি, বা এটা হচ্ছে ল্যাটিস ওয়াটার অর হাইড্রেটেড ওয়াটার। এখন এই ল্যাটিস জিনিসটা কি, মানে এখানে মেইন কোশ্চেন হচ্ছে যে এই ল্যাটিসটা কি। সো এই ল্যাটিসটা হচ্ছে যে যত এইরকম, এগুলো সবই তো আয়নিক কম্পাউন্ড, রাইট? সো যত আয়নিক কম্পাউন্ড আছে তারা অ্যাকচুয়ালি এক ধরনের ল্যাটিস ফর্ম করে। ল্যাটিস মানে হচ্ছে একটা 3D স্ট্রাকচার, যেটা দেখতে এরকম, যে এখানে যত ক্যাটায়ন অ্যানায়ন আছে, আমি যদি একটা ল্যাটিস দেখাই, যেমন সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিসটা দেখতে এরকম, মানে সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে কমন আয়নিক কম্পাউন্ড, তার ল্যাটিস দেখতে এরকম, যে এখানে ধরো এটা একটা Na প্লাস আয়ন, এটা একটা Na প্লাস আয়ন, আর এটা হচ্ছে একটা ক্লোরিন মাইনাস আয়ন, ওকে। দেন এটা আবার আরেকটা Na প্লাস আয়ন, দেন এখানে এরকম প্রত্যেক অনেক Na প্লাস আয়ন আছে, এরকম দেখতে। আচ্ছা সরি, একটু ভুল আঁকছি, এটা একটু ঠিক করে রাখি। সো এখানে মানে এই ইয়েলো কালারের গুলো হচ্ছে Na প্লাস আয়ন, আর এই গ্রিন কালারের গুলো হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন। আবার এইভাবে নিচের দিকেও থাকে।
আচ্ছা এখানে আমরা জাস্ট এই দুইটা লেয়ার রাখি তাহলেই হবে। সো এই যে এরকম একটা স্ট্রাকচারকে আমরা অ্যাকচুয়ালি একটা ল্যাটিস বলি, মানে এটা দেখতে অ্যাকচুয়ালি একটা 3D বক্সের মতো এই টাইপের। আয়নিক কম্পাউন্ডগুলো এরকম ল্যাটিস ফর্ম করে, এটাকে বলা হয় ল্যাটিস বা কেলাস। ওকে, সো এই যে ল্যাটিসগুলো এগুলো ফর্ম হওয়ার রিজন হচ্ছে যে এই প্রত্যেক মানে যেমন এই ক্যাটায়নটা, এখানে আমি একটা ক্যাটায়ন রাখছি Na+, সে এই পাশে ক্লোরিন মাইনাসের সাথে একটু অ্যাট্রাক্টেড হয়, আবার এই পাশে ক্লোরিন মাইনাসের সাথে অ্যাট্রাক্টেড হয়, এটার সাথে অ্যাট্রাক্টেড হয়। আবার এই ক্লোরিন মাইনাসটা এই সোডিয়াম প্লাসের সাথে অ্যাট্রাক্টেড হয়, এই সোডিয়াম প্লাসের সাথে অ্যাট্রাক্টেড হয়, আবার এই পাশে এই সোডিয়াম প্লাসের সাথে অ্যাট্রাক্টেড হয়, এটার সাথে অ্যাট্রাক্টেড হয়। সো এইভাবে তারা একটা 3D স্ট্রাকচার ক্রিয়েট করে যেটাকে আমরা ল্যাটিস বলি। এখন এই আয়নিক কম্পাউন্ডগুলো যখন মানে কিছু কিছু আয়নিক কম্পাউন্ড আছে যাদের এই ল্যাটিসটা খুব বেশি স্ট্রং, মানে এই 3D স্ট্রাকচারটা খুব বেশি স্ট্রং। ওকে, সো আমরা দুইটা টার্ম ইন্ট্রোডিউস করবো, একটা হচ্ছে ল্যাটিস এনথালপি। এই এনথালপি জিনিসটা কি এটা আমরা পরে শিখবো, পরের চ্যাপ্টারে 8 নাম্বার চ্যাপ্টারে। ল্যাটিস এনথালপি আর আরেকটা টার্ম হচ্ছে হাইড্রেশন এনথালপি। একটা হচ্ছে ল্যাটিস এনথালপি আর আরেকটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এখন তোমার এই দুইটা টার্ম বলতে কি বোঝায়? এই ল্যাটিস এনথালপি হচ্ছে একটা মেজারমেন্ট অফ এই যে ল্যাটিসটা সেটা কীরকম স্ট্রং, মানে এখানে যত বন্ড আছে সেই বন্ডগুলোর টোটাল এনার্জি কীরকম, সেটা হচ্ছে এই ল্যাটিস এনথালপি দিয়ে ইন্ডিকেটেড। আর হাইড্রেশন এনার্জি হচ্ছে, মানে এটা অ্যাকচুয়াল ডেফিনেশনটা আমাদের দরকার নাই, এটা পরের চ্যাপ্টারে দেখব। হাইড্রেশন এনথালপি হচ্ছে যে এই যে ল্যাটিসে যত ইয়াগুলো আছে, মানে যত আয়নগুলো আছে, এগুলো সবাইকে যদি আমি ওই যে ওয়াটারের ভিতর দেওয়ার পর ওয়াটার কি করে, ওয়াটার হচ্ছে ওই প্রত্যেকটাকে টেনে বের করে আনে, রাইট? সো হাইড্রেশন এনথালপি হচ্ছে যে এইটাকে টেনে বের করার জন্য যতটুক মানে যত এনার্জি ইয়া করা হয়, মানে এই ল্যাটিসটা ভেঙে এই আয়নগুলো ওয়াটারে চলে আসার জন্য, মানে এই কম্পাউন্ডটা ওয়াটার সলিউবল হওয়ার জন্য যত এনার্জি লাগে সেটা হচ্ছে এই হাইড্রেশন এনথালপি দিয়ে ইন্ডিকেটেড হয়। ওকে, যতটুকু এনার্জি রিলিজড হয় সেটা হচ্ছে এই হাইড্রেশন এনথালপি দিয়ে ডিসাইডেড হয়। সো একটা আইডিয়া হচ্ছে এরকম যে হাইড্রেশন এনথালপি এই হাইড্রেশন এনথালপিটা তোমার যত বেশি মানে এই ল্যাটিস এনথালপি থেকে যদি বেশি হয়, তখন দেখা যায় হাইড্রেশন এনথালপি যদি ল্যাটিস এনথালপি থেকে বেশি হয় তখন দেখা যায় কম্পাউন্ডটা হচ্ছে সলিউবল। ওকে, তখন এই ল্যাটিস থেকে আয়নগুলা খুব ইজিলি পানিতে চলে আসে। বাট যদি দেখা যায় যে ল্যাটিস এনথালপি বড়, ল্যাটিস এনথালপি হচ্ছে হাইড্রেশন এনথালপি থেকে বড়, মানে ওদের মধ্যে যে নিজেদের যে বন্ডিং সেটা অনেক স্ট্রং, তখন দেখা যায় ওয়াটারের মধ্যে দিলেও ওরা ওয়াটারে সলিউবল হয় না। অ্যান্ড তখন এই যে ওয়াটারগুলো, তখন দেখা যায় যে ওয়াটারের ভিতর ওরা সলিউবল হয় না, উল্টা ওরা ওয়াটারকে নিজেদের মধ্যে মানে নিজেদের দিকে টান দেয়। ওকে, অ্যান্ড নিজেদের মধ্যে এইভাবে টান দেওয়ার কারণে এই পুরা ল্যাটিসটার সাথেই কিছু ওয়াটার বাইরে থেকে অ্যাড হয়ে যায়, অ্যান্ড সেটাই হচ্ছে এই ল্যাটিস ওয়াটারটা। বাট এইগুলো অ্যাকচুয়ালি আমাদের অত ডিটেলসে লাগবে না, কারণ এইগুলো জাস্ট বইয়ে এক্সাম্পল হিসেবে দেওয়া যে কোনটা কি, বাট অ্যাকচুয়াল রিজন এগুলো তুমি বড় ক্লাসে উঠলে শিখবা, মানে কলেজে উঠলে শিখবা যে ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপি কীভাবে এটাকে ইনফ্লুয়েন্স করে। ওকে, সো তখন এই যে ওয়াটারটা আমার ল্যাটিসের ভিতরে চলে আসে, মানে দেখা যায় আমি যখন কপার সালফেটকে এরকমভাবে ওয়াটারের মধ্যে রাখবো, মানে এই হচ্ছে কপার সালফেটের ল্যাটিস, এরকম দেখতে। সো তারা দেখা যায় ওয়াটারগুলোকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে ধরে রাখে। সো এই টাইপের ওয়াটারগুলোকেই আমরা বলি হাইড্রেটেড ওয়াটার। আর এই যে নতুন যে কম্পাউন্ডটা ফর্ম হয়
সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেটেড কম্পাউন্ড। ওকে, সো এই হাইড্রেটেড কম্পাউন্ডের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন কপার সালফেট 5H2O, তারপর ফেরাস সালফেট 7H2O, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড 6H2O। অ্যান্ড এখানে এমসিকিউর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার সাথে কয় মলিকিউল ওয়াটার আছে। ওকে, আর এটার রিজন হচ্ছে যে এইসব কেসে ল্যাটিস এনথালপিটা হাইড্রেশন এনথালপি থেকে বেশি হয়। সো তখন তারা এই ওয়াটারগুলোকে নিজেদের ভিতর ধরে রাখে, অ্যান্ড এটাকে আমরা ক্রিস্টাল ওয়াটার বা ল্যাটিস ওয়াটার বা হাইড্রেটেড ওয়াটার বলি। আর এখানে এই যে ল্যাটিসটা দেখতেছো, এটা আরেকটা নাম হচ্ছে ক্রিস্টাল, বা অনেকে একসাথে ক্রিস্টাল ল্যাটিসও বলে। ক্রিস্টাল ল্যাটিস মানে ওরা একটা সলিড একটা 3D স্ট্রাকচারের মতো ফর্ম করে, এটাই হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। ওকে, আচ্ছা, এরপর হাইড্রেশনের পর আমরা যাব আইসোমারাইজেশন রিঅ্যাকশন। আচ্ছা, আইসোমার কি, এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? আইসোমারের ডেফিনেশন কেউ বলতে পারবা? বা এটা কি তোমাদের আগে কোনো ক্লাসে ছিল, ক্লাস 8-এ? একটু ওয়েট করো তো, দাঁড়াও, একটা ফোন আসছে। আচ্ছা, হ্যাঁ, সো আইসোমার হচ্ছে তোমার আইসোমার হচ্ছে তোমার দুইটা কম্পাউন্ড যাদের তোমার ফর্মুলা একই, মানে সংকেত, দুইজনের সংকেত সেম, হ্যাঁ, সিমিলার মলিকুলার ফর্মুলা, মানে তাদের মলিকুলার ফর্মুলা হচ্ছে সেম, বাট তাদের স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। মানে তারা দেখতে বা তারা কম্পাউন্ড হিসেবে হচ্ছে অ্যাকচুয়ালি আলাদা, স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট। এদেরকে আমরা আইসোমার বলি। যেমন আইসোমারের খুব পপুলার কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন এরকম একটা কম্পাউন্ড আছে, এগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখব, যে ধরো CH3 C ডাবল বন্ড O, আর এদিকে হচ্ছে CH3। তোমাদের জন্য এই ডাবল বন্ড জিনিসটাও নিউ, এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতেই দেখব। সো এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ড হচ্ছে আইসোমার্স অফ ইচ আদার। ওকে, এটাকে বলা হয় প্রোপানন, আর এটাকে বলা হয় প্রোপানেল। ওকে, এরকম আরো অনেক আইসোমার আছে, যেমন আরেকটা এক্সাম্পল দেখাই, এটা একটা এই দুইটা হচ্ছে আইসোমার। তারপর এরকম আরো আইসোমার হয় তোমার CH3, আচ্ছা একটু ওয়েট, ধরো, এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা, ওকে, সো এরা হচ্ছে আইসোমার। কেন দেখো, এখানে এটার যদি আমি মলিকুলার ফর্মুলা লিখি, সেটা হচ্ছে C3, হাইড্রোজেন হচ্ছে 6H6, আর অক্সিজেন হচ্ছে একটা O, C3H6O। আর এখানে এই কম্পাউন্ডটাও হচ্ছে C3, 3টা কার্বন, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তারপর এখানে 4টা কার্বন, তারপর 7টা হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে 2টা।
আবার এখানেও 4টা কার্বন, তারপর হচ্ছে এখানে কয়টা হাইড্রোজেন দেখি, আচ্ছা এটা তো আইসোমার হয়নি, সরি, একটু এটা মুছো। যেমন এরকম একটা কম্পাউন্ড রাখি, ওকে, এটাকে বলে বেনজিন। নাম মুখস্থ করতে হবে না, জাস্ট আইডিয়াগুলো বোঝার জন্য। সো এটা হচ্ছে বেনজিন। আর এরকম আরেকটা কম্পাউন্ড আমরা দেখি, ওকে। সো দেখো এই দুইটা কম্পাউন্ডে এখানে কার্বন আছে হচ্ছে 6টা, হাইড্রোজেন আছে 12টা। সো C6H12 তার মলিকুলার ফর্মুলা। আবার এখানেও কার্বন আছে হচ্ছে 6টা, আর হাইড্রোজেন আছে কয়টা দেখো, 3 4 5 6 7 8 9 আর 3 12, so C6H12. So both the compounds have same molecular formula but different structural formula, and এই দুইটা কম্পাউন্ড কমপ্লিটলি ডিফারেন্ট। এটার নাম হচ্ছে বেনজিন আর এটার নাম হচ্ছে হেক্স 2 ইন, ওকে, হেক্স 2 ইন। সো এর জন্য এই দুইটা কম্পাউন্ড যদিও তাদের মলিকুলার ফর্মুলা সেম, বাট অ্যাকচুয়ালি তারা ডিফারেন্ট কম্পাউন্ড, দ্যাটস ওয়াই দে আর আইসোমার্স অফ ইচ আদার। আবার এখানে এটা হচ্ছে প্রোপানন, এটা হচ্ছে প্রোপানল, দুইটা ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড, দ্যাটস ওয়াই দে আর আইসোমার্স অফ ইচ আদার, বাট তাদের মলিকুলার ফর্মুলা সেম। ওকে, এর জন্য অ্যাকচুয়ালি মলিকুলার ফর্মুলা দেখে কখনো বোঝা যায় না ওই কম্পাউন্ডটা কী, স্ট্রাকচারাল ফর্মুলাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তারপর আরেকটা এক্সাম্পল দেখাই যেটা সবচেয়ে কমন, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট অ্যান্ড ইউরিয়া। ওকে, সো অ্যামোনিয়াম সায়ানেটের তোমার স্ট্রাকচারাল ফর্মুলা দেখতে এরকম, NH4CNO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এটাকে যদি হিট দেওয়া হয় তখন এটা ইউরিয়া ফর্ম করে, অ্যান্ড এই ইউরিয়া হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেটেরই একটা আইসোমার। যেমন ওই ইউরিয়ার ফর্মুলা হচ্ছে NH2, স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে NH2CO NH2, এটাকে আমরা বলি ইউরিয়া। ওকে, সো এই যে দুইটা কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি দেখো, দুইটার কিন্তু মলিকুলার ফর্মুলা সেম। যেমন এখানে মলিকুলার ফর্মুলা হচ্ছে N2H4CO, আবার এখানেও মলিকুলার ফর্মুলা হচ্ছে N2H4CO। both have same molecular formula but different structural formulas, that's why ammonium cyanide and urea are isomers of each other. Okay, so এখন এইখানে এই যে একটা রিয়াকশন হচ্ছে যেখানে আমি জাস্ট হিট দিছি, ওকে, সো এটা তো একটা রিয়াকশন, একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ডে কনভার্ট হয়েছে। এই রিয়াকশনটাকেই আমরা বলি আইসোমারাইজেশন রিয়াকশন, বা বাংলায় হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। বাংলায় আইসোমারের বাংলা হচ্ছে পলিমার। সো সরি পলিমার কেন বলছি, এটাকে বাংলায় বলা হয় সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, আইসোমারের বাংলা হচ্ছে সমাণু। সেটা হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন। সো এরকম আরও অনেক আইসোমারাইজেশন রিয়াকশন আছে, জাস্ট এই একটা এক্সাম্পল জানাই ইনাফ। বাট অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে এটা কি এটা কোন টাইপের রিয়াকশন, তখন দেখবা যে যদি দেখো যে একই কম্পাউন্ড জাস্ট একটু ফরমেশন হয়েছে, মানে তার মলিকুলার ফর্মুলা স্টিল সেম বাট কম্পাউন্ডটা একটু স্ট্রাকচারালি আলাদা হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন ইন্ডিকেট করতেছে। ক্লিয়ার? আচ্ছা, দেন আইসোমারাইজেশনের পর এরপর হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। বা বাংলায় হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আচ্ছা, পলিমার কাদেরকে বলে? সো
সো পলিমার হচ্ছে যে সেম টাইপ অফ কম্পাউন্ডস, মানে পলিমারের ডেফিনেশনটা আগে বলি। পলিমারের ডেফিনেশন হচ্ছে ইফ সেম টাইপ অফ কম্পাউন্ডস react and form a larger compound, same type of compounds react and form a larger compound, then the larger compound is called polymer, ঠিক আছে? The larger compound is called polymer. So পলিমারের আইডিয়াটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসে? যেমন এই যে ধরো একটা কম্পাউন্ড নিলাম তোমার কিউপ্রিক আয়োডাইড, ওকে, কপার আর আয়োডিন মিলে কিউপ্রিক আয়োডাইড। সো এই কম্পাউন্ডটা যদি দুইবার রিয়াক্ট করে, মানে এই একই কম্পাউন্ড যদি আরেকটা থাকে, তখন তারা দেখা যায় নতুন একটা কম্পাউন্ড বানায় যেটা হচ্ছে Cu2I2। সো এরকম যখন একই কম্পাউন্ড দুইবার, মানে দুইটা একই কম্পাউন্ড রিয়াক্ট করে একটা নতুন বড় কম্পাউন্ড বানায়, সেই কম্পাউন্ডটাকে আমরা বলি ডাইমার। এটা হচ্ছে একটা ডাইমার। আর তখন এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পাউন্ডকে বলা হয়, মানে যারা রিয়াক্ট করে এটাকে বানাইছে তাদেরকে বলা হয় মনোমার। সো এখানে এটাও একটা মনোমার, এটাও একটা মনোমার, দুইজন মিলে একটা ডাইমার প্রডিউস করছে। এভাবে ট্রাইমারও হয়, ওকে, ট্রাইমারেরও এক্সাম্পল আছে এরকম। এখন এই আইডিয়াটা হচ্ছে যে আমরা এরকমভাবে ডাইমার প্রডিউস করতে পারি। সো পলিমার হচ্ছে যখন অনেকগুলো মনোমার, মানে এই অনেকগুলো একই টাইপের কম্পাউন্ড যখন একসাথে কানেক্টেড হয় তখন বড় যে কম্পাউন্ড বানায় সেটাকে আমরা বলি পলিমার, ওকে। সো পলিমার অ্যাকচুয়ালি আমরা ডে টু ডে লাইফে অনেক বেশি ইউজ করি। যেমন আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে পলিথিন। আমরা যে পলিথিন ইউজ করি সেটা হচ্ছে পলিইথিন, ওকে, বা ওইটাকেই এখন শর্টে পলিথিন বলে। তারপর হচ্ছে পিভিসি পাইপের নাম শুনছো, সো এই পিভিসি হচ্ছে একটা পলিমার। তারপর তোমরা প্লেক্সি গ্লাসের নাম শুনছো হয়তো, এটা নাও শুনতে পারো। প্লেক্সি গ্লাস হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে যে যত তোমার গ্লাসের যত অ্যাপারেটাস আছে, বিকার, টেস্ট টিউব, সব হচ্ছে প্লেক্সি গ্লাস দিয়ে বানানো, ওকে। তারপর আরও পলিমার আছে হচ্ছে দাঁড়াও আমি একটু মনে করিনি। পলিথিন, পিভিসি, প্লেক্সি গ্লাস, তারপর হচ্ছে ডেক্রন, টেফলন। টেফলন হচ্ছে ওই যে তোমার তুমি দেখবা যে বলে না যে ননস্টিক ফ্রাই প্যান, ননস্টিকি ফ্রাই প্যান, সো ওইগুলো হচ্ছে টেফলন দিয়ে বানানো। তারপর আরও পলিমার আছে এরকম কিছু কমন পলিমারের মধ্যে মেলাডুর নামে একটা পলিমার আছে। তারপরে ডেক্রন, টেফলন, মেলাডুর, প্লেক্সিগ্লাস, পিভিসি, পলিথিন। একটু ওয়েট, দাঁড়াও আমি একটু মনে করিনি। আচ্ছা, এই কয়টাই রাখি, ওকে। আমরা এই পলিমার আরও দেখব অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে, ওকে। আচ্ছা, সো পলিথিনটা দিয়ে স্টার্ট করি যে এইটা কিভাবে বানানো হয়। সো এটা হচ্ছে অনেকগুলো ইথিন যদি আমি অ্যাড করি তাহলে পলিথিন প্রডিউস হয়, ওকে। এখন ইথিন হচ্ছে এখানে মনোমার। সো ইথিন দেখতে কেমন? ইথিন হচ্ছে এই টাইপের দেখতে, যে CH2 ডাবল বন্ড CH2। সো অনেকগুলো এরকম ইথিন যদি ধরো এনটা,
এনটা ইথিন যদি এভাবে রিয়াক্ট করানো হয় তখন তারা মিলে পলিথিন বানায়। অ্যান্ড সেই পলিথিনটা জেনারেলি দেখানো হয় এভাবে যে CH2 এখানে ডাবল বন্ডটা ভেঙে একটা সিঙ্গেল বন্ড রাখা হয়, আমরা ডাবল বন্ড সিঙ্গেল বন্ডও পরে দেখব। আর এখানে এটা হচ্ছে CH2, দেন মানে এখানে এই যে ডাবল বন্ডটা সেটা ভেঙে একটা এই পাশে আসে আর একটা এই পাশে যায়, মানে এই দুইটা মিলে হচ্ছে একটা বন্ড প্রডিউস করতো, এটা আর এটা, সেই দুইটাই অ্যাকচুয়ালি এইখানে ছিল। অ্যান্ড দেন আমরা এখানে এটাকে এরকম থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যাই দাও না কেন সেটা দিয়ে এরকম এনক্লোজ করে এখানে এন লিখে দিতে হয়। এটাই হচ্ছে আমাদের পলিমার। আমরা এগুলো আবার পরে অন্য একটা চ্যাপ্টারে এগুলো নিয়ে ডিটেলস দেখব। এটা এই চ্যাপ্টারে জাস্ট আমাদের এই টার্মটার সাথে ফ্যামিলিয়ার হওয়া দরকার যে যখন অনেকগুলো সেম টাইপের কম্পাউন্ড, সেম টাইপ অফ কম্পাউন্ডস, এই সেম টাইপ অফ কম্পাউন্ডসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মনোমার্স। সেরকম সেম টাইপের কম্পাউন্ডস যদি রিয়াক্ট করে অ্যান্ড তারা যদি একটা লার্জার কম্পাউন্ড ফর্ম করে সেটাকে আমরা বলি পলিমারাইজেশন রিয়াকশন, আর ওই বড় কম্পাউন্ডটাকে বলা হয় পলিমার। আর এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা হচ্ছে এখানে হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার মেনটেন করতে হয়, আদারওয়াইজ এই রিয়াকশনগুলো হয় না। সেখানে হাই প্রেশার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হাই টেম্পারেচার মেনটেন করতে হয়, তখনই একমাত্র এই রিয়াকশনটা হয়। অ্যান্ড এই রিয়াকশনটাকে আমরা বলি পলিমারাইজেশন রিয়াকশন। আচ্ছা, সো এবার আমরা কেমিক্যাল রিয়াকশনসের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখব, মানে যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি আমরা দেখি সেগুলো সেগুলোকে আমরা একটু একসাথে লিখে রাখি। কিছু রিয়েল লাইফ কেমিক্যাল রিয়াকশন, যেমন সবার ফার্স্টে আসে হচ্ছে রাস্ট অন আয়রন। রাস্ট অন আয়রন, সো রাস্ট মানে হচ্ছে তোমার দেখবা যে অনেক সময় তো কোনো একটা মেটালিক জিনিসকে তুমি যদি বাইরে রেখে দাও, বারান্দায় রেখে দাও, তখন দেখবা ওইটার উপর মরিচা পড়ে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাস্ট। ওকে, সো রাস্ট অন আয়রন খুব কমন একটা এক্সাম্পল কেমিক্যাল রিয়াকশনের। অ্যান্ড এটাকে যদি মানে কোনো একটা মেটালিক জিনিসকে যদি আমরা ওপেন এয়ারে রেখে দিই তখন দেখা যায় যে ওইখানে রাস্ট প্রডিউস হয়। ওকে, সো এখন এই রাস্ট জিনিসটা কীভাবে প্রডিউস হয়, ধরো আয়রন দিয়ে যদি কোনো একটা জিনিস প্রডিউস করা হয় সেটার ভিতরে ডেফিনেটলি আয়রন আছে। ওকে, সেটার ভিতরে আয়রন আছে, অ্যান্ড সেই আয়রনটা ওপেন এয়ারে যে অক্সিজেন আছে আর ওপেন এয়ারে যে ওয়াটার আছে সেইগুলোর সাথে রিয়াক্ট করে মরিচা বা রাস্ট প্রডিউস করে। আর এই রাস্টের তোমার মানে এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি এভাবে প্রডিউস হয় না, বাট আমি এখানে আসতেছি। সো মেইন আইডিয়া হচ্ছে যে আয়রন, অক্সিজেন আর ওয়াটার এই তিনটা মিলে রাস্ট প্রডিউস করে। ওকে, এখন এই রাস্টের ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে প্রচুর আসে। রাস্টের ফর্মুলা হচ্ছে Fe2O3.NH2। এখানে n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, n এর ভ্যালু 1, 2, 3, 4 যে কোনো একটা ইন্টিজার হতে পারে, পজিটিভ ইন্টিজার হতে পারে। ওকে, সো এটাকে আমরা বলি রাস্ট। তোমার এমসিকিউতে যদি কখনো আসে, যদি এই অপশনটা থাকে ভালো, এটা অনেক সময় দেখবে n এর জায়গায় হয়তো 4 লেখা বা 3 লেখা এটসেট্রা। সো এটাই হচ্ছে বেসিক্যালি রাস্ট। সো এটা কীভাবে প্রডিউস হয় বা এই রিয়াকশনটার ব্যালেন্সড ভার্সনটা কি। ওকে, সো এটা হচ্ছে যে এই আয়রন এটা 2 মলিকিউল, এই অক্সিজেন সেটা হচ্ছে 3/2 মলিকিউল, আর ওয়াটার হচ্ছে 3 মলিকিউল। অ্যান্ড ওরা মিলে ফার্স্টে হচ্ছে মানে ডিরেক্টলি রাস্ট প্রডিউস করে না, ওরা ফার্স্টে হচ্ছে FeOH3 আয়রন হাইড্রোক্সাইড প্রডিউস করে, 2 FeOH3। দেখো এটা ব্যালেন্সড অবস্থাতেই আছে, বা তোমার যদি ব্যালেন্সটা এভাবে মুখস্থ রাখতে টাফ লাগে তাহলে তুমি এটা ম্যানুয়ালি নিজেই করতে পারো, যে হচ্ছে FeOH3 এরকম প্রডিউস হবে। সো আমার টাস্ক হচ্ছে এটাকে ব্যালেন্স করা। সো এটা ব্যালেন্স করবো কীভাবে, দেখো আমি অ্যাজিউম করলাম আয়রন থাকবে এক্সট্রা, তাহলে এখানেও এটা থাকবে এক্সট্রা, কারণ এখানে এক্সট্রা আয়রন সবাই এইটার ভিতরেই আসতেছে। ওকে,
সো এই পুরো কম্পাউন্ডটা এক্সটাই থাকবে, কারণ এটার প্রত্যেকটার ভিতরে একটা করে আয়রন আছে। আমি অ্যাজিউম করলাম অক্সিজেন আছে এক্স, অক্সিজেন ইউজ হবে ওয়াইটা আর ওয়াটার ইউজ হবে জেডটা। ওকে, সো এখন আমি বোথ সাইডে যদি ইকুয়েট করি, আমার আয়রন তো অলরেডি ইকুয়েট করা আছে, আমি অক্সিজেন ইকুয়েট করি, যে এখানে অক্সিজেন লেফট সাইডে অক্সিজেন কয়টা আছে, 2y প্লাস জেডটা, রাইট? এখানে আছে 2yটা, এখানে আছে জেডটা। আর রাইট সাইডে অক্সিজেন কয়টা আছে, 3xটা, রাইট? 3x, এই যে OH3 এর ভিতরে আছে 3টা অক্সিজেন, ওভারঅল এই পুরো কম্পাউন্ড আছে এক্সটা, সো 3x। আর আমরা যদি এবার হাইড্রোজেনেরটা ব্যালেন্স করি, লেফট সাইডে হাইড্রোজেন আছে 2zটা আর রাইট সাইডে হাইড্রোজেন আছে 3xটা। সো আমি এখান থেকে একটা জিনিস পেলাম, 3x সমান 2z। সো 2y প্লাস জেড ইজ ইকুয়াল টু 2z। সো আমরা এখান থেকে পাই 2y ইজ ইকুয়াল টু জেড, এটা একটা, আর 2z ইজ ইকুয়াল টু 3x, এটা একটা। এই দুইটা আমাদের নেসেসারি ইনফরমেশন। সো এখান থেকে আমি চাইলে অন্যান্য জিনিসগুলো বের করতে পারবো। যেমন আমি এখানে অ্যাজিউম করলাম y ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে z কত, y ইজ ইকুয়াল টু এখানে 1 বসাও, 2 ইন্টু 1, z হচ্ছে 2। আর z যদি 2 হয় তাহলে x কত, x হচ্ছে কত, 4/3। ওকে, x হচ্ছে 4/3। সো এখানে এই ভ্যালুগুলো বসানো যাক। x হচ্ছে 4/3, আর y হচ্ছে 1, আর z হচ্ছে 2। আমরা বোথ সাইডে 3 মাল্টিপ্লাই করে দিতে পারি। তো 3 মাল্টিপ্লাই করলে এটা চলে যাবে, এখানে একটা 3 আসবে, এখানে 2 এখানে 6 আসবে, এখানে আসবে 6, আর এখানে থাকবে জাস্ট এত। সো এটাই আমাদের রিয়াকশন। ওকে, সো এরকম একটা রিয়াকশন হয়, অ্যান্ড সেই যে রিয়াকশনে FeOH3টা প্রডিউস হচ্ছে, এই FeOH3টাই ফার্দার তোমার রাস্টে কনভার্ট হয়। এখন এইটা কিভাবে কনভার্ট হয় এটা একটু কমপ্লেক্স, আমরা ওদিকে যাব না, বাট এখানে আমাদের মেইনলি মনে রাখতে হবে যে এই FeOH3টাই আস্তে আস্তে তোমার মানে কিছু ওয়াটার মানে এখান থেকে কিছু অক্সিজেন কিছু ওয়াটার ভেপার হিসেবে বের হয়ে যায়, আবার কিছু রিফর্মেশন হয় তাদের মধ্যে, অ্যান্ড দেন এখান থেকে Fe2O3NH2 ফর্ম হয়। ওইটা একটু কমপ্লেক্স যে FeOH3 থেকে কিভাবে Fe2O3NH2 আসে। ওকে, আবার এখানে সবসময় যে N থাকে তা না, এটা ডিপেন্ড করে যে এখানে কয়টা আয়রন আছে আর এখান থেকে কয়টা তোমার FeOH3 প্রডিউস হচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করে এই এনটা ডিসাইডেড হয়। ওকে, আচ্ছা, যেমন এই যে FeOH3 4টা যদি থাকে, সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি এরকম পাবা 2Fe2O3 আর এখান থেকে কিছু তোমার কয়েকটা ওয়াটার পাওয়া যাবে। কয়টা সেটা একটু এখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে, যে 2 3 আর 6টা অক্সিজেন চলে গেল, এখানে আমাদের ছিল হচ্ছে 12টা অক্সিজেন, সেখানে এটা হবে 6। ওকে, সো এটা একটা অ্যাকচুয়ালি রাস্ট। সো এই FeOH3টাই ফার্দার অ্যাকচুয়ালি একটু রিফর্মেশন হয়ে রাস্ট ফর্ম করে, অ্যান্ড এই রাস্টটা অ্যাকচুয়ালি অনেক টাইপের হতে পারে। ওকে, সো এটা একটা রিয়েল লাইফ কেমিক্যাল রিয়াকশনের কমন এক্সাম্পল। আমরা এরপর রাস্ট অন আয়রনের পর আজকে আরেকটা কি দেখতে পারবো না, বাকিগুলো বেশ ডিটেলসে দেখাতে হবে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাকো, আমাদের মিটিংয়ের টাইমও শেষ।